আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। বাংলাদেশ কিভাবে তার বর্তমান দুর্দশা থেকে মুক্তি পাবে, ভারত কিভাবে বাংলাদেশকে বর্তমান বিপর্যয় কাটাতে সাহায্য করতে পারে, একাত্তরের মুক্তি বাহিনীর মতো ভূমিকা নিয়ে কে ভারতকে যুক্ত করতে পারে দেশকে মুক্ত করার সংগ্রামে, সেই বিষয়টি নিয়ে গতকাল একটি প্রতিবেদন করেছিলাম। বলেছিলাম সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের নেতৃত্ব একাত্তরের মুক্তিযোদ্ধার ভূমিকা পালন করবে এবং সেই লড়াইয়ের প্রথম পর্বে মোহাম্মদ ইউনূসের তীব্র বিরোধিতার আমল না দিয়ে ভারতীয় গোয়েন্দা সেনার সফরের ব্যবস্থা করার মধ্য দিয়ে এই যুদ্ধটা শুরু হয়ে গেল। ভারতের সঙ্গে তালমেল করে ওয়াকারুজ্জামানের লড়াই করাটা শুরু। এর রাজনৈতিক গুরুত্ব অনেক। বোঝাই যাচ্ছে ভারতের সঙ্গে একটি বোঝাপড়ায় এসেছেন ওয়াকারুজ্জামান। আর এখানেই অনেকে প্রশ্ন করেছেন ওয়াকারুজ্জামান কতটা নির্ভরযোগ্য সেই বিষয়টা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন তার বিশ্বাসযোগ্যতা নিয়ে, তাকে আদৌ বিশ্বাস করা যায় কি না। ভারত যদি তার সঙ্গে কোনো বোঝাপড়া করে থাকে তবে তার আদৌ কোনো স্থায়িত্ব আছে কি? আজকের বোঝাপড়া কাল বিসর্জন দিয়ে ওয়াকার যে শিবির পাল্টাবেন না, কে বলতে পারে সে কথা? এই বিষয়টি নিয়েই এখনকার আলোচনা। প্রথমেই বলি, সন্দেহ করছেন যারা, তারা যে ভুল বলছেন তা একদম নয়। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখুন, সব রাজনৈতিক শিবির তাকে সন্দেহের চোখে দেখছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা ওয়াকারকে বিশ্বাসঘাতক মনে করেন, কারণ তিনি 5 আগস্ট 2024-এ শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেন। হাসিনার সাবেক মন্ত্রীরা এই ঘটনাকে ইসলামী সামরিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করেছেন এবং ওয়াকারকে এই ষড়যন্ত্রের অংশীদার বলে অভিযোগ করেছেন। বলেছেন ডিপ স্টেটের ষড়যন্ত্রের অংশীদার ওয়াকারুজ্জামান। আবার আওয়ামী লীগের উল্টো দিকের শিবিরে যারা আছেন তারাও ওয়াকারুজ্জামান সম্পর্কে বলে তিনি আওয়ামী লীগের লোক, ভারতের দালাল। ভারতের দালাল এটাও পর্যন্ত বলা হয়েছে তার জন্য। হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীরা ওয়াকারকে বলেছেন পরিশোধিত আওয়ামী লীগ তৈরি করে পুনর্বাসনের যে ভারতীয় ষড়যন্ত্রের অংশ আছে হিসেবে তার নাম উল্লেখ করেছেন। তারা মনে করেন ওয়াকার ভারতের স্বার্থ রক্ষায় কাজ করছেন এবং ফ্যাসিস্ট হাসিনার আবার ক্ষমতায় ফেরার পথ তৈরি করছেন। জামাত, বিএনপি, এবি পার্টি তারা কি অভিযোগ করছে একটু দেখি। ব্যারিস্টার ফুয়াদ সহ আওয়ামী বিরোধী শিবির ওয়াকারকে ফ্যাসিস্ট হাসিনা ও ভারতের দালাল হিসেবে দেখেন। তাদের যুক্তি হলো ওয়াকার হাসিনার আত্মীয়, ওই যে তার স্ত্রী ছিলেন, তার স্ত্রী হলেন সাবেক সেনাপ্রধান হাসিনার মুস্তাফিজুর রহমানের কন্যা, এবং হাসিনাই তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন এবং অবধারিত নিহত হওয়ার হাত থেকে হাসিনা ও রেহানাকে বাঁচিয়েছেন এই মানুষটা। আর এজন্যই জামাত, বিএনপি এরা তাকে ভুলতে পারে না, তাকে ক্ষমা করতে পারে না। এজন্যই অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার যে লম্বা ওয়েটিং লিস্ট এখনো আছে, সেখানে আছে ওয়াকারুজ্জামানের নাম। মানেটা পরিষ্কার, ওয়াকার কারো নিজের লোক নন, কোনো পক্ষের আপন নন। তাহলে তিনি কার? ভারত তার সম্পর্কে যে মূল্যায়ন করেছে সেটা হলো জেনারেল ওয়াকারুজ্জামান মূলত একজন রক্ষণশীল পেশাদার সামরিক কর্মকর্তা, যিনি সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক সততা
এবং জনপ্রিয়তা রক্ষার স্বার্থে কাজ করছেন। তার মূল লক্ষ্যগুলো কি? তার মূল লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার। ওয়াকার বারবার বলেছেন যে নির্বাচিত সরকারেরই দেশ পরিচালনা করা উচিত, অনির্বাচিত সরকার কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে না। এজন্যই তিনি চান ডিসেম্বর 2025 নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হোক। 2, তিনি সামরিক শাসন এড়াতে চান অত্যন্ত গভীরভাবে। ওয়াকা তার ঘনিষ্ঠদের বলেছেন যে বাংলাদেশের সামরিক শাসন কখনো সফল হয়নি। জিয়াউর রহমান ও এরশাদ দুজনেই শেষ পর্যন্ত জনবিরোধী হয়ে পড়েছিলেন। তাই তিনি মার্শাল ল জারি করে ক্ষমতা দখল করতে একেবারেই অনিচ্ছুক। 3 নম্বর, তার সম্পর্কে বলা, তিনি বলেন তার লক্ষ্য হচ্ছে জাতিসংঘ শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর আন্তর্জাতিক পেশাদারিত্ব এবং তাদের যে সুনামটা আছে সেই সুনাম তিনি কোনোভাবেই নষ্ট করতে চান না। ভারসাম্যপূর্ণ একটা বৈদেশিক নীতিও তিনি চান। ওয়াকার ভারত ও পাকিস্তান উভয়ের সাথেই একটি সুষম সম্পর্ক বজায় রাখতে চান। তিনি বলেছেন একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে হওয়া উচিত। একই সঙ্গে তিনি পাকিস্তানের সাথে অতিরিক্ত ঘনিষ্ঠতাও প্রত্যাখ্যান করেছেন এবং আইএসআই সমর্থিত অভ্যুত্থান প্রচেষ্টা গত মার্চে যেটা হয়েছিল ভারতের সাহায্যে সেটা ব্যর্থ করেছেন। আওয়ামী লীগ রেগে গেলেও বর্তমানে ওয়াকারের চিন্তার কিছু নেই, কিন্তু বর্তমান সরকারের মধ্যে যেসব দল আছে তারা রেগে গেলে ওয়াকারের শপথে থাকা মুশকিল। বিশেষ করে অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি যা শুরু করেছে তা যে অনেকটা ওয়াকারুজ্জামানকে নিশানায় রেখে সেটা এখন স্পষ্ট। এই অত্যন্ত জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ওয়াকারুজ্জামান টিকে আছেন 3টি কৌশলের মাধ্যমে। সাংবিধানিক পথ অনুসরণ। প্রথমত, তিনি সবসময় সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করেছেন। অন্তর্বর্তী সরকার গঠন, মোহাম্মদ ইউনূসকে সমর্থন এবং নির্বাচনের জন্য চাপ দেয়া। 5 আগস্ট গত বছরে তিনি যেটা করেছিলেন সেটা নিশ্চয়ই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না, কিন্তু সেটা রক্তগঙ্গা যাতে না বয় তার জন্যই এটা করেছিলেন। 2 নম্বর, তিনি যেটা ভাবছেন সেটা হচ্ছে কোনো পক্ষকে পুরোপুরি শত্রু না করা। হাসিনার পতনের অন্যতম কারণ তিনি হতে পারেন, মানে ওয়াকার হতে পারেন, তবে প্রধানমন্ত্রীকে নিজ দায়িত্বে নিরাপদে ভারতে পাঠিয়ে তিনি তাকে হত্যা করা বা গ্রেপ্তার হতে দেননি। ইউনূসকে সমর্থন করেও আবার তিনি নির্বাচনের জন্য চাপ দিচ্ছেন ও সরকারের সমালোচনা করছেন। ছাত্রদের সমালোচনায় তিনি ধৈর্যশীল প্রতিক্রিয়া দিয়েছেন, বলেছেন ওরা বাচ্চা ছেলে। যদিও এই নিয়ে তার বিরুদ্ধে প্রচুর সমালোচনা হয়েছে, সেটাও অস্বাভাবিক। 3 নম্বর, প্রাতিষ্ঠানিক ঐক্য বজায় রাখা। তিনি সেনাবাহিনীর অভ্যন্তরীণ ঐক্য রক্ষায় সতর্ক, পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং রাজনীতি থেকে দূরত্ব বজায় রাখার উপর তিনি জোর দিয়েছেন। তাহলে ওয়াকার আসলে কার? উত্তরটা সহজ। জেনারেল ওয়াকারুজ্জামান মূলত বাংলাদেশ সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক স্বার্থ এবং নিজের পেশাগত উত্তরাধিকার রক্ষার পক্ষে। তিনি না ভারতের দালাল, না পাকিস্তানের এজেন্ট, না আওয়ামী লীগের সমর্থক, না তাদের বিরোধীদের হাতের পুতুল। তিনি একজন বাস্তববাদী সামরিক নেতা, যিনি বাংলাদেশের একটি অত্যন্ত উত্তাল রাজনৈতিক পরিবেশে টিকে থাকার জন্য সকল পক্ষের সঙ্গে একটি জটিল ভারসাম্যের খেলা খেলছেন। সেই সঙ্গে দেশকে মৌলবাদ, সন্ত্রাসবাদের থাবা থেকে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তত বাঁচিয়ে রাখার জন্য, পাকিস্তানের গর্ভে যাওয়ার জন্য, দেশকে পাঠাবার জন্য তার বিরোধিতা তিনি অন্তত করছেন। আর তার এই ভারসাম্যপূর্ণ অবস্থান তাকে সকল পক্ষের কাছে সন্দেহজনক করে তুলেছে। বাংলাদেশের মতো তীব্র মেরুকৃত রাজনীতিতে
মধ্যপন্থী থাকা মানেই সবার শত্রু হওয়া। তবে তার শক্তি হলো তিনি এখনো সেনাবাহিনীর মধ্যে শক্তিশালী সমর্থন বজায় রেখেছেন এবং কোনো একটি পক্ষ একাই তাকে সরিয়ে দেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী নয়। আর এই পরিস্থিতিতে ভারতের সমর্থন তার ভূমিকাকে মজবুত করবে এবং ভারতও তার বিনিময়ে তার কাছ থেকে ভারতের যে রাজনৈতিক লক্ষ্য রয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, শেখ হাসিনার দলকে প্রতিস্থাপিত করা, সেখানকার সেই রাজনীতিতে জেতা হারা সেটা তাদের ব্যাপার। তো এই সময়ই বলে দেবে এই জটিল রাজনৈতিক দাবার খেলায় ওয়াকারুজ্জামান টিকে থাকতে পারবেন কিনা, নাকি শেষ পর্যন্ত কোনো একটি শিবির তার বিরুদ্ধে সফল হবে। আর জেনারেল জামানের এই অবস্থান তার উপর ভারতের নির্ভরতা এনে দিয়েছে। বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন ফিরিয়ে আনার জন্য ভারতের চেষ্টার মধ্যে ভারত যে চেষ্টা করছে তাতে এই যে ওয়াকারুজ্জামানের সহযোগ তাতে একটা বড় ব্যাপার। বাংলাদেশকে তার বর্তমান ভয়াবহ সংকট থেকে উদ্ধারের জন্য এটা জরুরি। এই মুহূর্তে বাংলাদেশে ভারত হস্তক্ষেপ করতে গেলে ওয়াকারুজ্জামান ছাড়া পাশে আর কেউ নেই এবং এই নির্ভরতা যে অপাত্রে অর্পিত হয়নি সেটা একদম প্রথমেই বুঝিয়ে দিয়েছেন জেনারেল জামান। তীব্র বিরোধিতা করেও ভারতীয় সেনা অফিসারদের বাংলাদেশ সফর আটকাতে পারেননি ইউনিস। আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম জামায়াতের পক্ষের আইনজীবী ছিলেন আগে এবং এখন তিনি প্রতিশোধ নিতে ট্রাইব্যুনালকে ব্যবহার করছেন। এই ষড়যন্ত্র রচনা করেছে পাকিস্তানের আইএসআই জামাতের সহযোগিতায়। অর্থাৎ জামাতও কিন্তু ওয়াকারের বিরুদ্ধে চলে গেছে। তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য হলো ওয়াকারকে সরিয়ে দেয়া, মিলিশিয়া তৈরি করা, সেনাবাহিনীকে ভেঙে ফেলা এবং ইসলামিক রেভলিউশনারি আর্মি দিয়ে এই মিলিশিয়াকে আইআরএ রেভলিউশনারি আর্মিতে প্রতিস্থাপন করা। এই ষড়যন্ত্র সফল হলে ভারতের বিপদ, আবার সফল হলে বাংলাদেশেরও বিপদ, কারণ সেক্ষেত্রে বাধ্য হয়ে ভারতকে যুদ্ধে নামতে হবে, তাতে রক্তক্ষয়। স্পষ্ট করে বলা ভালো, বাংলাদেশের বিরুদ্ধে ভারত যুদ্ধ চায় না, চায় শান্তির পথে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে সে দেশের সমস্যা মিটুক, সে দেশে গণতান্ত্রিক সরকার আসুক। এই সিদ্ধান্ত সফল করতে ওয়াকারুজ্জামান নিশ্চিতভাবেই বড় ভূমিকা পালন করবেন। আচ্ছা, ভারত কি ঠকবে ওয়াকারকে বিশ্বাস করে? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরটি জটিল। ভারতের সতর্ক অবস্থান আছে এখানে। ভারত ওয়াকারকে অবশ্যই সম্পূর্ণভাবে বিশ্বাস করতে পারে না, বরং কৌশলগত প্রয়োজনের ভিত্তিতে সীমিত সহযোগিতা করছে ভারত এবং সহযোগিতা নিচ্ছে। ভারতীয় কৌশলবিদরা বুঝতে পেরেছেন যে সেনাবাহিনী দেশের শেষ আশা। ইউনুস জামায়াতের শাসনে বাংলাদেশ সেনাবাহিনী একমাত্র প্রাতিষ্ঠানিক শক্তি যা সম্পূর্ণ ইসলামীকরণ প্রতিরোধ করতে পারে। ওয়াকার যদি সরে যান এবং জামাত সমর্থক কেউ যদি সেনা প্রধান হন, তাহলে বাংলাদেশ সম্পূর্ণভাবে পাকিস্তান চীনের কক্ষপথে চলে যাবে। ওয়াকারের সীমাবদ্ধতা আছে। ভারত জানে যে ওয়াকার তার সেনাবাহিনীর মধ্যে জামাত সমর্থক মধ্যম পদের অফিসারদের কাছ থেকে প্রচন্ড চাপে আছেন। তিনি স্বাধীনভাবে কাজ করার মতো অবস্থানে নেই এবং যে কোনো সময় অভ্যুত্থানের শিকার হতে পারেন। এই দুর্বল অবস্থানের জন্য ভারতকে ঠকাবার ঝুঁকি ওয়াকারুজ্জামান নিতে পারবেন না, নেবেন না। ইউনুসের ভারত বিরোধী উস্কানি প্রতিরোধ করে ওয়াকারুজ্জামান ইতিমধ্যে ভারতের আস্থা অর্জন করেছেন। মে 2025-এ ইউনুস বর্ডার গার্ড বাংলাদেশকে ভারতীয় সীমান্তে উত্তেজনা সৃষ্টির নির্দেশ দিয়েছিলেন, যাতে জাতীয়তাবাদী উন্মাদনা সৃষ্টি করে নিজের জনপ্রিয়তা বাড়াতে পারেন এবং নির্বাচন
বন্ধ করতে পারেন, কিন্তু ওয়াকার তীব্রভাবে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেন এবং বিজিবি প্রধানকে নির্দেশ দেন আগ্রাসী মনোভাব ত্যাগ করতে। স্পষ্ট বলে দেন বিজিবি সেনাবাহিনীর নির্দেশে চলবে, সরকারের নির্দেশে নয়। এটা খুবই গুরুত্বপূর্ণ অবস্থান। শেষ প্রশ্ন, আওয়ামী লীগ কর্মী সমর্থকদের কি ওয়াকারুজ্জামানকে বিশ্বাস করতে পারবে তারা? এটা একটা অত্যন্ত জটিল প্রশ্ন, যার উত্তর নির্ভর করে বিশ্বাস বলতে কি বোঝায় তার উপর। আপাত উত্তর হলো না। আওয়ামী লীগ কর্মী সমর্থকরা ওয়াকারুজ্জামানকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না এবং করা উচিত নয়। তবে পরিস্থিতি এতটাই জটিল যে তাকে সম্পূর্ণ শত্রু হিসেবে বিবেচনা করা এবং দেখাও ভুল হবে। এই সঙ্গে চিন্তা করতে হবে ওয়াকারের ভূমিকা। তিনি বিশ্বাসঘাতকতা করেছেন নাকি গত বছর 5 আগস্টে যেটা করেছেন সেটা বাস্তববাদ। 5 আগস্ট 2024-এ ওয়াকারুজ্জামান এবং 3 সেনা প্রধান শেখ হাসিনাকে স্পষ্টভাবে জানিয়ে দেন যে সেনাবাহিনী আর নিরীহ বিক্ষোভকারীদের ওপর গুলি চালাবে না। 4 আগস্ট রাতে একটি অনলাইন বৈঠকে সকল জেনারেল এই সিদ্ধান্ত নেন যে তারা জনগণের ওপর গুলি করবে না। পরদিন সকালে যখন লাখ লাখ মানুষ গণভবনের দিকে যাচ্ছিল, সেনাপ্রধানরা হাসিনাকে জানান যে তারা তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। এটাকেই বিশ্বাসঘাতকতা বলেন আওয়ামী লীগের সমর্থকরা। কিন্তু হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি কি বলছেন? তিনি বলেছেন, হাসিনার নিজের পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন সেনাবাহিনী তার মাকে বিশ্বাসঘাতকতা করেনি। জয় স্পষ্ট করে বলেছেন সশস্ত্র বাহিনী তাকে বিশ্বাসঘাতকতা করেনি, সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান তার প্রতি অনুগত ছিলেন, মানে তার মায়ের প্রতি। জয় আরো বলেছেন যে সেনাবাহিনী তার মাকে বাস্তবতা জানিয়েছিল এবং তারপর তাকে নিরাপদ প্রস্থান দিয়েছে, যা প্রমাণ করে সেনাবাহিনীর ক্ষমতার লোভ নেই। সবশেষে বলতে হয় আওয়ামী লীগ কর্মী সমর্থকদের আসার জায়গা বলতে ভারত। আবার ভারত ওয়াকারুজ্জামানকে নিয়ে চলতে চাইছে। তাই অন্তত বিশ্বাসযোগ্য বন্ধু বলে ওয়াকারুজ্জামানকে ভাবতে না পারলেও শত্রু বলে ঘোষণা দিয়ে ওয়াকারুজ্জামানের বিরোধিতা করা আর যাই হোক আওয়ামী লীগের সমর্থকদের জন্য পরিপক্ক রাজনীতি নয়, এটা মনে রাখতে হবে। আগামী দিনে ওয়াকারুজ্জামানকে দিয়ে শান্তিপূর্ণ পথে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে পুনরায় স্থাপনের কাজে জেনারেল জামানকে দিয়ে অনেক বড় কাজ করাবে ভারত। আওয়ামী লীগকে ফেরত আনার জন্য কি আন্তর্জাতিক চাপ তৈরি হতে যাচ্ছে, বা সেটা যদি তৈরি হয় সেটা কি এতটা ইন্টেন্সিভ হতে পারে যে সরকারকে আওয়ামী লীগকে এই নির্বাচনের আগে ফেরত আনার পরিস্থিতি তৈরি হবে? এই আলাপটা সামনে আসলো। আমি ধারণা করি যে আপনারা অনেকেই হয়তো একটা খবর খেয়াল করেছেন, 6টা মানবাধিকার সংস্থা, এর মধ্যে একটা আমাদের খুবই পরিচিত, বাকিগুলোকে আসলে আমরা চিনি। শেখ হাসিনার সময় এদের যাবতীয় সব কিছু নিয়ে আমরা প্রচুর কথা বলেছি, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে এই আন্তর্জাতিক সংস্থাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, চাপ তৈরি করেছে, সেই কারণে এগুলোকে আমরা ব্যবহার করেছি। 12টা সুপারিশ দিয়েছে। আমি আওয়ামী লীগ প্রসঙ্গেও সুপারিশ আছে, সেটা শেষে পড়ব। কিন্তু যারা যারা এখানে এটা করেছে সেটা আমি তাদের যদি একটু নাম বলি, সেটা হচ্ছে সিভিকাস, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, ফর্টিফাইড রাইটস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস, টেক গ্লোবাল ইনস্টিটিউট। এর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচকে আমরা খুব ভালোভাবে চিনি, মানে আমাদের দেশে এটা আর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এ দুটোকে সবচেয়ে বেশি চিনি। কিন্তু বাকিগুলো যথেষ্ট পরিচিত এবং প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থা। তারা ডক্টর ইউনূসকে একটা দীর্ঘ চিঠির মতো দিয়েছেন, সেখানে 12টা বিষয়ে তাদের মনোযোগ আকর্ষণ করেছেন। জবাবদিহিতা এবং বিচারের নিশ্চয়তার কথা বলেছেন। আইসিটিতে যে বিচার হচ্ছে সেখানে ঠিকঠাক মতো যাতে হয় এবং সেনাবাহিনীকে এটার সাথে কমপ্লাই করতে বলা হচ্ছে। আমি খুব দ্রুত বলতে চাই, নিরাপত্তা খাতে সংস্কারের কথা তারা বলছেন। সেখানে র্যাব বিলুপ্ত করা এবং ডিজিএফআই এর তার কর্মপরিধি ঠিকঠাক করে দেয়া এবং আইনি কাঠামো দেয়া। ডিজিএফআই এর যদি আইনি কাঠামো না থেকে থাকে, আমি এই খোঁজটা নিয়ে দেখেছি,
এটার একটা আইনি কাঠামো থাকা আসলেই জরুরি, কারণ একটা প্রতিষ্ঠানকে যে আমরা বলি যে তার কাস্টাডিতে, আমি সেটা আলাদাভাবে কথা বলবো, কারণ এই যে ডিজিএফআই যাদেরকে অ্যাকিউজ করা হলো সেটা কোন আইনের ভিত্তিতে করা হলো, এই প্রশ্নগুলো আসলে আসতে পারে যদি সেটার আইনি কাঠামো নাই থেকে থাকে। তারপর বলা হচ্ছে গুমের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ, হেডলাইন দিয়ে বুঝতে পারছি। জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার, এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড বলছে প্যারিস প্রিন্সিপালের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা সংস্কার করতে হবে, যাতে এটা সবগুলো নিরাপত্তা বাহিনীর সংস্থাগুলোর বিরুদ্ধে অভিযোগে তদন্তের পূর্ণ ক্ষমতা দিতে হবে। কোনো সন্দেহ নাই আমাদের একটা মানবাধিকার কমিশন আছে যেটা আদতে কোনো পাওয়ার নেই, একেবারেই নেই। সুতরাং এটাকে যথেষ্ট শক্তিশালী একটা পাওয়ারফুল একটা প্রতিষ্ঠানে পরিণত করতে হবে, কারণ ভবিষ্যতে একটা সরকার অগণতান্ত্রিক হয়ে ওঠার চেষ্টা করতে গেলে এই কমিশনটাই খুব গুরুত্বপূর্ণ বাধা দিতে পারবে। ঠিক আছে, এটাও জরুরি। ব্যক্তি স্বাধীনতা আইন সংস্কার, সাইবার সিকিউরিটি অধ্যাদেশ, এগুলো কতগুলো আইন, বিশেষ ক্ষমতা আইন, অফিসার সিক্রেটস অ্যাক্ট, এগুলো নিয়ে আলাপ করতে বলছে। আমরা জানি এগুলো নিয়ে আমরাও দীর্ঘদিন কথা বলছি। ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ, পার্সোনাল ডেটা প্রোটেকশন অধ্যাদেশ এবং ডেটা ম্যানেজমেন্ট অধ্যাদেশের আন্তর্জাতিক মান অনুযায়ী সংশোধন করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা, সাংবাদিক সুরক্ষা, এখানে যেটা বলা হয়েছে রাজনৈতিক কারণে বা রাজনৈতিক পক্ষপাতিত্বের অর্জিত হয়রানি, গ্রেপ্তার বা মামলা থেকে রক্ষা করতে হবে। সংস্কার, গণমাধ্যম সংস্কার কমিশন যেটা হয়েছে তার সুপারিশ বাস্তবায়ন করতে বলেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার, খুবই জরুরি। আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হওয়া উচিত হবে, জেনুইন অপরাধের জন্য মামলা হওয়া উচিত হবে, কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হচ্ছে, ধরেই খুনের মামলা, মানে দেশে ছিলেন না খুনের মামলা, এটা একেবারে আকচার হয়েছে। এটা করতে গিয়ে আসলে বিচারটাকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি। 9 নম্বরে আছে আওয়ামী লীগ প্রসঙ্গে, আমি সেটা পরে আসছি। সিভিল সোসাইটি, এনজিও স্বাধীনতা দিতে বলছে। রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা, আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা বলা হচ্ছে, এটা করতে হবে। মানে তাদের ওয়ারেন্টের কেউ যদি বাংলাদেশে থাকে সেই ক্ষেত্রে হস্তান্তর করতে হবে, এটা মেজর সমস্যা নেই। এবার 9 আওয়ামী লীগের ক্ষেত্রে কী বলেছে আমি একদম স্পেসিফিকলি পড়তে চাই। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম যে সামগ্রিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটি গণতান্ত্রিক স্বাধীনতা ও বহুদলীয় রাজনীতির পথে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘের ফেব্রুয়ারি 2025 সালের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনে বলা হয়েছে গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে রাজনৈতিক দল নিষিদ্ধ করা থেকে বিরত থাকতে হবে। জাতিসংঘের ওই রিপোর্ট নিয়ে যখন আলোচনা করছিলাম, এই আলাপটা আমি এনেছিলাম তখনই এবং পরেও বলেছি, মানে এই যে মানবাধিকার হাই কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্ট শেখ হাসিনার 12টা বাজিয়ে দিয়েছে, প্লেন অ্যান্ড সিম্পল। মানে ওখানে এমন বক্তব্য আছে যে শেখ হাসিনার সিদ্ধান্তে, তার সমন্বয়ে, তার নেতৃত্বে, তার আদেশে এই যাবতীয় মানবতা বিরোধী অপরাধ ঘটেছে এবং হত্যাকাণ্ড সহ যা যা আছে খুবই ডিটেইলড সেখানে আছে। একক দায়, মানে প্রধানতম দায় শেখ হাসিনাকে দেয়া হয়েছে, সাথে আরও কিছু ব্যক্তির নাম আছে। আওয়ামী লীগকেও ওখানে ওই রিপোর্টে আওয়ামী লীগকে যথেষ্ট রকম অ্যাকিউজ করা হয়েছে, দল হিসাবে ডোবানো হয়েছে। কিন্তু সেখানেই না, এই যে এখানে যেটা বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা আছে, মানে এমন একটা রিপোর্ট যেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ভয়ঙ্কর রকমভাবে প্রশ্নবিদ্ধ করেছে গ্লোবালি, সেটাই আবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরুদ্ধে কথা বলছে। আর এখানে হিউম্যান রাইটস ওয়াচ যেটা বলছে, এটা খুবই ইন্টারেস্টিং, এই জায়গাটা আমরা খেয়াল করি। আওয়ামী লীগকে কী করব সেটা আমরা বিচারিক প্রক্রিয়া চাই, এটা সবাই চাই। আওয়ামী লীগকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করার পক্ষে আমরা কেউ ছিলাম না। সন্ত্রাস দমন আইন 2009-এ যেভাবে দল নিষিদ্ধ করা হয়েছিল, শেখ হাসিনা পতনের 2-3 দিন আগে জামায়াত এবং শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল ওই আইনে, সরকারের নির্বাহী আদেশে। মানে নির্বাহী আদেশের সমস্যাটা কোন জায়গায়? কারো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে না। আমি বললাম তুমি নাই, তুমি নাই, এই চর্চা যদি শুরু হয় এটা একটা ভয়ঙ্কর চর্চা হয়ে পরিণত হবে। এটা ইনফ্যাক্ট পরবর্তীতে যে কারো বিরুদ্ধে যে কোনো সময় ব্যবহৃত হতে পারে। সরকার কি করলো? প্রথম কথাটা হচ্ছে সরকারের আসলে আদৌ ইচ্ছা ছিল না। প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন, দেশি মাধ্যম বিদেশি মাধ্যমকে রিপিটেডলি বলেছেন, একাধিক না আসলে বেশ কয়েকবার, যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছে না, আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করবে কিনা এটা তাদের সিদ্ধান্ত। পরবর্তীতে আমি ব্যক্তিগতভাবে মনে করি জামায়াত স্পন্সার্ড একটা মুভমেন্ট হলো। আমি আবারও বলছি, এটা জামায়াত স্পন্সার্ড মুভমেন্ট হলো। জনাব হাসনাত আবদুল্লাহ সামনে এসে দাঁড়ালেন, যমুনায় গেলেন, তারপরে শাহবাগে সমাবেশ হলো, জামাত
প্রকাশ্যে বলল না, জামাতের নেতারা গেলেন সেখানে, শিবির গেল, শিবির ওখানে গান গাইলো, তাদের স্লোগান দিল, সবই হলো। সাথে অনেক ইসলামপন্থী রাজনৈতিক দল এবং সংগঠন এসে হাজির হলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বলে সিদ্ধান্ত হলো। হবে কথাটা এইরকম না, আওয়ামী লীগের বিচার করা হবে। আইসিটির কথাটা খেয়াল করি, সরকার যে বিচার করতে চায় নাই তার প্রমাণ বলি। আইসিটিতে সংগঠনের বিচার করা যাবে, এটা আওয়ামী লীগ নিজেই এনেছিল, সে জামাতকে বিচার করতে চেয়েছে। এই সরকার প্রথম যখন সংশোধনী করে এই আইনের, তখন সংগঠনের বিচার করা হবে রেখে শাস্তি কী হবে সেটা তারা উল্লেখ করেন। এই প্রথম যে সংশোধনী সেটার প্রেজেন্টেশনে অনেককে ডাকা হয়েছিল, আমি সেখানে ছিলাম, সেটা নিয়ে কথা বলেছি। মজার ব্যাপার, এটা যখন ক্যাবিনেটে গেল, সরকার এই যে মানে কত শাস্তি হবে তো দূরেই থাকুক, সংগঠনের বিচার করা হবে এটাই তুলে দিয়েছিল, এটা বাতিল করে দিয়েছিল। মানে সরকার তার বিচার করতে চায় নাই। এই আন্দোলনের পর যেটা সিদ্ধান্ত হলো, ঠিক আছে আইসিটিতে আবার ওই ধারাটা ফেরত আনা হোক যে সংগঠনকে বিচার করা যাবে, আনা হলো। কিন্তু এই বাকি সময়গুলোর ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে এই সরকার 2009 সালের যে সন্ত্রাস দমন আইন, তাতে সংগঠন বাতিল, এই জায়গাটা একটু খেয়াল করি, সংগঠন বাতিল করার অপশন থাকলেও কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য বা কোনো টেম্পোরারি স্যাংশন দেওয়ার জন্য ব্যান করার কোনো ধারা ছিল না। সেটা অ্যামেন্ড করে সরকার এই সন্ত্রাস দমন আইনের অধীনে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে তার বিচার শেষ হওয়া পর্যন্ত। ফলে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আওয়ামী লীগের কিন্তু বিচার এখনও শুরুর পরিস্থিতিও হয়নি। মানে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে যেটা হয়, একটা মামলা হওয়া, তদন্ত হওয়া, কিছুই হয়নি। শুনলাম কোথাও যেন একটু দেখলাম খানিকটা তদন্ত নাকি হচ্ছে, এগুলোর ব্যাপারে ভীষণ গড়িমসি আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সরকার কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এক্সিকিউটিভ অর্ডারে, যেটা নিয়ে আমাদের সবসময় অভিযোগ আছে, ছিল। বেস্ট কী হতে পারত? আমি আওয়ামী লীগ নিষিদ্ধ করার মানে এই প্রসেসের আগেই একটা কথা বলছিলাম যে আওয়ামী লীগ মানে নানান রকম মিছিল টিছিল নিয়ে নামে, লোকজন সেটার উপর হামলা টামলা করে। তো আমি বলেছিলাম যে তখন তো আইসিটি থেকে এটা সরিয়ে ফেলা হয়েছিল। আমাদের আরেকটা পলিটিক্যাল পার্টিস অর্ডিন্যান্স একটা আছে 1978 বা 79-এর, ওখানে কতগুলো ক্রাইটেরিয়া আছে কী করে একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে। আমি তখন বলছিলাম যে এটা নিয়ে একটা রিট করে সেখানে তার শেষ হওয়া পর্যন্ত আদালতের কাছ থেকে আওয়ামী লীগের কর্মসূচির উপর এক ধরনের নিষেধাজ্ঞা চাওয়া। এটা যদি আদালত করত তাহলে কিন্তু যেটা বলা হতো, এটা বিচার বিভাগ তার হিয়ারিংয়ের ভিত্তিতে করেছে, একটা সরকারের এক্সিকিউটিভ অর্ডারে কিন্তু প্রবলেম থাকে। এখন যেটা সমস্যা দাঁড়ালো, সরকার যেহেতু এক্সিকিউটিভ অর্ডারে এটা নিষিদ্ধ করেছে, এটা মুহূর্তেই আবার সরকার তুলে দিতে পারে, সত্যিই পারে, কারণ এটা আদালতের কোনো নির্দেশনা না। আদালতের যদি নির্দেশনা হতো সেটাও ব্যান সরানো যেতে পারতো, সেই ক্ষেত্রে আবার সেটা অ্যাপিল করে সেটার একটা ডিউ জুডিশিয়াল প্রসেসের মধ্যে দিয়ে হতে পারতো। কিন্তু সরকার এই কাজটা করেছে এক্সিকিউটিভ অর্ডারে, সুতরাং এটা সরিয়ে ফেলা যায়। হিউম্যান রাইটস ওয়াচ আমরা চিনি, তার নেতৃত্বে বাকি আরও 5টা, মোট 6টা এই কথাটাই বলার চেষ্টা করছে। আমি ধারণা করি, জাতিসংঘ বলেছে, হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আমি ধারণা করি খুব দ্রুত এই ব্যাপারে পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। আমি শেখ হাসিনার সাম্প্রতিক আত্মবিশ্বাস দেখছি, তিনি অনেক বেশি কথা বলছেন, প্রায় প্রতিদিন তিনি কোথাও না কোথাও কথা বলছেন। কোথাও না কোথাও বলতে বোঝাচ্ছি বিভিন্ন জেলা বা বিভাগীয় কমিটির সাথে হুমকি ধামকি দিচ্ছেন। আমি সম্ভবত দেখতে পাবো, আমরা সম্ভবত দেখতে পাবো, খুব বেশি দিন নেই, বিশেষ করে পশ্চিমারা, আর ভারত তো আছেই, ভারত এই মুহূর্তে নিজে মুখে না বললেও ভারত এটার পেছনে কাজ করবে, আওয়ামী লীগকে নির্বাচনে আনার একটা চাপ তৈরি হতে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা ফল হবে কি না, বলা কঠিন, কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর যে পরিমাণ বিভেদ বিভাজন তৈরি হয়েছিল, সবাই যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল, এবার যদি আওয়ামী লীগ ফেরত আসার পরিস্থিতি হয়, কেউ মাঠে নামার চেষ্টা করতে পারেন, কারণ ওই যে বললাম যে জামাত পেট্রোনাইজড, আওয়ামী লীগ মাঠে নেমে গেলে জামাতের সবচেয়ে বড় ডিজাস্টার হবে। জামাত এখন বিরাট আলোচনার বিষয়, জামাত এই আলোচনার বিষয়টি থাকবে না। আবারও বলছি, আওয়ামী লীগ ফেরত যদি আসে, কি আমি এথিক্যাল প্রশ্ন তুলছি না, আমি জাস্ট পলিটিক্যাল লাভ ক্ষতির হিসাব করছি। জামাত হয়তো নামার চেষ্টা করবে, এনসিপিকে তারা চেষ্টা করবে সাথে নেয়ার জন্য, কিন্তু এনসিপির সাথে এবার জামাতের আবার একটা বিভেদ তৈরি হয়েছে। জামাত এটা করতে পারে, বিএনপি আগের বার
মাঠে না নামলেও বেশ শক্ত অবস্থান দেখিয়েছে। বিএনপি এবার কি শক্ত অবস্থান দেখাবে বলা কঠিন, কারণ জামাত বিএনপির সাথে যে ধরনের ক্ল্যাশে গেছে, তারা যে ধরনের তাচ্ছিল্য করার পরিস্থিতিতে গেছে, আওয়ামী লীগ নেমে গেলে বিএনপির জন্য তার পলিটিক্যাল ফিল্ড সত্যিকার অর্থে, আবারও বলছি এটা খুব ক্রুড পলিটিক্যাল হিসাব নিকাশে বলছি, তুলনামূলকভাবে বেটার হতে পারে। সুতরাং আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলে সেটা এবার যে কার্যকর থাকবে না, পাল্টা কিছু আবার সেটা করা হবে, এটা বলা যায় না। আর সেই পুরনো যুক্তি, যে যুক্তি নিয়ে আমরা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলেছিলাম, যে সরকারের এক্সিকিউটিভ অর্ডার এটা হতে পারে না, এবারও ইনফ্যাক্ট এই আলাপ আমরা করেছি, কোনো দলকে এক্সিকিউটিভ অর্ডারে যেন নিষিদ্ধ করা না হয়। তো যদি পুরো নিষিদ্ধ না করা হয়, তার কর্মসূচি নিষিদ্ধ করা হয়, সেটাকে নিয়েও তো আসলে প্রশ্ন তোলা যায়। সুতরাং আমি বলছি, পরিস্থিতি মনে হচ্ছে এরকম একটা পরিস্থিতি তৈরি হতে যাবে যে আওয়ামী লীগকে নির্বাচনে পার্টিসিপেট করতে দাও, সফল হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেই না আমি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত